জটিল ও ভয়াবহ এক যুদ্ধ, পরাশক্তিগুলোর রাজনীতির মাঠ, ৩.৫ লাখের বেশি মানুষের মৃত্যু, ভিটেমাটি ছাড়া ১,৩০,০০,০০০ মানুষ। আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম নিষ্ঠুর এক শাসন, ঝড়ের গতিতে যার পতন। সিরিয়ার রাজনীতির মাঠে জয়ের ফসল ঘরে তুলল কে? পরাজয়ের মাসুলি বা গুনতে হচ্ছে কাকে? আজ হবে তার হিসাব নিকাশ। তবে হিসাব কষার আগে সিরিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহ আর অতীত ইতিহাস সম্পর্কে খানিকটা জেনে নিতে হবে। গেল ৮ই ডিসেম্বর বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালিয়ে যান। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হঠাৎ অভিযানে মুখ থুবড়ে পড়ে সিরিয়ার প্রতিরক্ষা কাঠামো। মাত্র ১২ দিনেই পতন ঘটে দামেস্কের, ভেঙে পড়ে ৫৪ বছরের আসাদ পরিবারের শাসন। সিরিয়া সংকট এমন এক জটিল আর ভয়াবহ যুদ্ধের নাম, যে সশস্ত্র সংঘাত কেড়ে নিয়েছে ৩.৫ লাখের বেশি সিরিয়র প্রাণ। ভিটা মাটি ছাড়তে বাধ্য হয়েছেন ১,৩০,০০,০০০ মানুষ। আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম বর্বর শাসন বলে আখ্যা দেয়া হয় আসাদ পরিবারের শাসনকে। এবার চলুন দেশটির ইতিহাস খানিকটা জেনে নেওয়া যাক। এতে সিরিয়ার মাঠে বিশ্ব শক্তির জয় পরাজয়ের হিসাব বের করা সহজ হবে। ২০১১ সালে আসাদ সরকারের বিরুদ্ধে শুরু হয় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। তখন বিক্ষোভকারীদের দমনে নিষ্ঠুর দমনপীড়ন শুরু করে বাশার আল আসাদের সরকার। প্রতিবাদে অস্ত্র হাতে তুলে নেয় আন্দোলনকারীরা, পরিণত হয় সশস্ত্র বিদ্রোহীতে। শুরু হয় গৃহযুদ্ধ। সিরিয়ার গৃহযুদ্ধ গৃহেই থেমে থাকেনি, পরিণত হয় প্রতিদ্বন্দ্বী বিশ্বশক্তির রাজনীতির মঞ্চে। সিরিয়াকে দাবার বোর্ড বানিয়ে চাল চালতে থাকে রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরানের মতো বড় খেলোয়াড়রা। আন্তর্জাতিক রূপ নেয় গৃহযুদ্ধ। সিরিয়া সংকট বুঝতে হলে এই আন্তর্জাতিক খেলোয়াড়রা কে কার পক্ষ নেয় এবং কেন নেয় তা আগে জানতে হবে। Absolutely clear to Assad and those. Yığılmaları önlemek. ১৯৪৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সিরিয়া। এর এক দশক পরই মস্কো থেকে অস্ত্র কিনতে শুরু করে দামেস্ক। মিশরের মতো আরব দেশগুলো যখন সোভিয়েত বলয় থেকে দূরে যেতে থাকে, তখন মস্কোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও নবগঠিত রাশিয়া সিরিয়ার তারতুসে থাকা নিজেদের নৌঘাঁটি ঠিক রেখেছিল। ২০০৪ সালে রাশিয়ার অস্ত্রে দেশের সামরিক বাহিনীকে আধুনিক করার উদ্যোগ নেন বাশার আল আসাদ। সিরিয়ার সাথে ইরানের সম্পর্ক কয়েক দশক পুরনো। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের প্রতি দুই দেশের বৈরিতা থেকে সিরিয়া ইরান টেকসই বন্ধুত্বের যাত্রা শুরু। ২০০৩ সালে ইরাকে মার্কিন আক্রমণ ছিল আরেক কারণ, যার মাধ্যমে উভয় দেশ আরও কাছাকাছি চলে আসে। সিরিয়াকে অস্থিতিশীল করার মার্কিন প্রচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হয় দুই দেশ। এ সময় মধ্যপ্রাচ্যে শিয়াদের রাজনৈতিক প্রভাব বাড়তে থাকে। শিয়াদের এক পতাকাতলে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হয় ইরান। ধীরে ধীরে ইরানের প্রভাবাধীন এলাকাগুলো শিয়া অর্ধচন্দ্র বা ক্রেসেন্ট হিসাবে আখ্যা দেয়া হতে থাকে, যার কেন্দ্রস্থলে ছিল সিরিয়া। শিয়া অর্ধচন্দ্রের অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ইয়েমেন, বাহরাইন, ইরান, ইরাক ও লেবানন।
2011 সালে সিরিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন যখন আসাদ বিরোধী বিক্ষোভে রূপ নেয়, তখন বিক্ষোভকারীদের দমাতে দেশটির শিয়া শাসক আসাদ সরকারের সহায়তায় এগিয়ে আসে ইরান। সিরিয়ায় আসাদ সরকার বিরোধী বিপ্লবকে ইরানের আঞ্চলিক প্রভাব খর্ব করার তুর্কি ও পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর প্রচেষ্টা বলে আখ্যা দেয় তেহরান। আসাদ সরকারের রক্ষার জন্য লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সহ ইরানপন্থী যোদ্ধাদের সিরিয়ায় পাঠানো হয়। ইরানের সর্বাত্মক সমর্থনের পরও 2015 সালে আসাদ সরকার পতনের দ্বারপ্রান্তে পৌঁছায়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব দেশ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলো দমাতে রাশিয়ার দ্বারস্থ হয় তেহরান। মস্কোর হস্তক্ষেপে স্রোতের দিক পরিবর্তন হয়, টিকে যান বাশার আল আসাদ। আর এর মাধ্যমেই সিরিয়ায় সেনা মোতায়েনের সুযোগ পায় রাশিয়া। আরব বিশ্বে ক্ষমতার কলকাঠি নাড়ার সুযোগ পায় ক্রেমলিন। রাশিয়ার এই উপস্থিতিকে মার্কিন আধিপত্যের বিরুদ্ধ শক্তি হিসাবে দেখতে থাকে বিভিন্ন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় মহল। তবে বিদ্রোহীদের সন্ত্রাসী তকমা দিয়ে বাশার আল আসাদ সরকার যে বয়ান তৈরি করে, তাতে পশ্চিমা জনমতকে সাফল্যের সাথে নিজেদের অনুকূলে আনতে সক্ষম হন তিনি। এতে বিদ্রোহীদের দেয়া মার্কিন সহায়তায় বড় ধরনের তীর ধরে। এরপর বিদ্রোহীদের একমাত্র সমর্থক হিসেবে রয়ে যায় তুরস্ক। তবে 2017 সালে বিরোধের রাজনৈতিক সমাধানের আলোচনার জন্য রাশিয়ান স্পন্সরকৃত আস্তানা ফরম্যাটে যোগ দিতে বাধ্য হয়েছিল তুরস্ক। পরের বছরগুলোতে ভাগ্য প্রসন্ন হয় বাশার আল আসাদের। বিদ্রোহীদের কাছ থেকে একের পর এক এলাকা নিয়ন্ত্রণে আনতে থাকেন তিনি। 2024 সালে এসে মনে হচ্ছিল বাশার আল আসাদ শাসনকে সুসংহত করতে সফল হয়েছে রাশিয়া ও ইরান। দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের পথে হাঁটতে শুরু করে বিভিন্ন দেশ। কিন্তু ঝড়ের বেগে মাত্র 12 দিনেই দামেস্কের পতন ঘটিয়ে আঞ্চলিক ভারসাম্য উপড়ে ফেলে বিদ্রোহী জোট হায়াত তাহরির আল শাম। দ্রুত গতিতে সিরিয়ার পতন হতবাক করে রাশিয়া ও ইরানকে। তবে বন্ধুর পাশে দাঁড়াতে পারেনি দেশ দুটি, কারণ তারাও তখন লড়ছে ইউক্রেন, ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে। আর এমন এক সময়ই সিরিয়া যুদ্ধ হেরে যায় অন্য একটি মুসলিম দেশ তুরস্কের কাছে। হ্যাঁ, তুরস্ক সিরিয়া যুদ্ধে জয়ী হিসাবে আবির্ভূত হয়েছে। দেশটি তার দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও রাশিয়ার অবস্থানকে দুর্বল করতে সক্ষম হয়েছে। এখন সিরিয়ার মধ্য দিয়ে তুরস্ক এমন এক ভূখণ্ডে প্রভাব বিস্তারের সুযোগ পেল যা ইউরোপ এবং উপসাগরকে সংযুক্ত করেছে। من هاجروا ولجأوا ونزحوا كل الناس يجب أن يعودوا لأن نضع أيدينا بأيدي بعض ونبني سوريا القادمة. আসাদ সরকারের পতনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, কারণ এর মাধ্যমে বড় চোট পেয়েছে তাদের চিরশত্রু রাশিয়া ও ইরান। সিরিয়া সংকট ঘিরে ইউরোপীয় দেশগুলোতে যে শরণার্থী সংকট তৈরি হয়, এখন তাদের ফেরত পাঠানোর মাধ্যমে সেই সংকটের সমাধানের সুযোগ দেখছে তারা। আসাদ সরকারের পতনের মাধ্যমে শিয়া ক্রেসেন্ট বা অর্ধচন্দ্রের একটি মূল স্তম্ভ হারালো ইরান। বন্ধ হলো লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র সাহায্য পাঠানোর স্থলপথ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে ইরানের যে ভূমিকা, তাও এখন ম্রিয়মাণ, কারণ যাদের মাধ্যমে ইরান ক্ষমতা জাহির করত, দেশটির সেই প্রধান মিত্রকেই হারিয়ে ফেলেছে তেহরান। ক্ষয়িষ্ণু আঞ্চলিক প্রভাব পুষিয়ে নিতে এখন হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা ত্বরান্বিত করবে দেশটি। রাশিয়াও আল আসাদের পতনের ফলে দুর্বল হয়ে পড়েছে, কারণ তারা সিরিয়ার যুদ্ধকে দেখত পশ্চিমা সাম্রাজ্যবাদের সাথে মস্কোর সংঘাতের অংশ হিসাবে। তাছাড়া একমাত্র আরব মিত্রকে হারানোর ফলে বিশ্বশক্তি হিসাবে খ্যাতি নষ্ট হয়েছে রাশিয়ার। সিরিয়ার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিভিন্ন বিষয়ে রাশিয়ারও কথা বলার সুযোগ ছিল, কিন্তু দামেস্কের পতনে তার রইল না। যদিও মস্কো এখন হামিমিমে বিমান ঘাঁটি এবং তারতুসে নৌঘাঁটি ধরে রেখেছে, তবে সিরিয়ায় অব্যাহত উপস্থিতি বজায় রাখতে সমর্থ হবে না মস্কো। আসাদের পতনে ইসরায়েলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইরান নেতৃত্বাধীন জোট ভেঙে পড়ায় একদিকে তারা যেমন রোমাঞ্চিত, কারণ এর মাধ্যমে অঞ্চলটিতে আধিপত্য সংহত করতে পারবে তেল আবিব। অন্যদিকে ইসরায়েলও যে খুব একটা স্বস্তিতে আছে সেটি বলারও সুযোগ নেই, কারণ
দামেস্কের নতুন প্রশাসন ফিলিস্তিনিদের প্রতি আরও শক্তিশালী সংহতি প্রদর্শন করতে পারে। আর এ কারণেই আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ায় থাকা অস্ত্র ভান্ডার ধ্বংস করতে দেশব্যাপী ব্যাপক বোমাবর্ষণ শুরু করে তেল আবিব। ইসরায়েলের আশঙ্কা, এসব অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে সিরিয়ার নতুন সরকার। তবে এ কথা অবশ্যই বলা যায়, আসাদ সরকারের পতন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনবে। অঞ্চলটিতে কি প্রভাব পড়বে সামনের বছরগুলোতেই তা স্পষ্ট বোঝা যাবে। لك الحمد يا رب. الله أكبر.